Hello friends, welcome to my YouTube channel. Myself Ankita Ghosh and you are watching Talent Teacher. তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কিন্তু একটু ড্যামি আছে, মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার কিছু কিছু সময় রোদও উঠছে। তো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আজকের ব্লগটা কিন্তু বেসিক্যালি একটা শর্ট ট্রিপ নিয়ে আমরা যাচ্ছি আজকে বালুঘাট থেকে নবদ্বীপে। তো সেখানে গিয়ে কোথায় থাকবো, কি কি খাবো, তারপরে কোথায় উঠবো, হ্যাঁ ইভেন কি কি স্পট আছে ঘোরার, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা দেখতেই পাবে আমার একটু শরীরটা খারাপ। অ্যাকচুয়ালি আমি আজকে ঘুরতে যাব, তো এমন টাইমে সকাল থেকে আমার জ্বর, তো কিছু খারাপ জিনিস মনে হয় ভালো দিনগুলোতে সবার সাথে ঘটে। তো যাই হোক, এই নিয়েই যাচ্ছি, বিভিন্ন মেডিসিন নিয়ে নিয়েছি, জানি না কতদূর কি হবে। আর এর মধ্যে কিন্তু ডানা ঝড়, তার ডানা মেলে দিচ্ছে, তার প্রভাবটা কিন্তু বালুঘাটে ভালো করে বোঝা যাচ্ছে। তো এর মধ্যেই আমরা বেরোচ্ছি, যেহেতু টিকিট কনফার্ম করা হয়ে গেছে, তো এখন তো আর ক্যান্সেল করা সম্ভব না। তো যাই, ঠাকুরের নাম করে, ঠাকুর যদি পাশে থাকে অবশ্যই ঠাকুরের দর্শন করতে পারবো আমরা। তো এখন বাজে মোটামুটি 1:30, আমাদের ট্রেন কিন্তু 2:30টাতে। তো আমরা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ডিরেক্ট বালুঘাট টু নবদ্বীপ যেটা এক্সপ্রেস আছে সেটাতেই আমরা যাব। আর আমরা স্টেশনে যাওয়ার জন্য টোটোতে উঠে গেছিলাম। এটা হলো আমার দিদুন ভাই আর মা। তো আমরা চলে এসেছিলাম বালুঘাট স্টেশনে, আর আমরা এখানে আমাদের স্লিপার কোচটা খুঁজছিলাম। আর এখানে তোমাদেরকে একটু স্টেশনের চারদিকটা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে স্টেশনে, বালুঘাট স্টেশনে। এটা হচ্ছে আমার মামা আমাদেরকে পৌঁছে দিতে এসছে। হাই করে দাও। আমাদের ট্রেন এখন স্টার্ট হয়ে গেছে, আমরা এখন রওনা দিয়েছি নবদ্বীপ। ট্রেন কিন্তু চলছে, আর এই মুহূর্তে আমি একটু খিদে পেয়ে গেছি। তো মা বাড়ি থেকে ম্যাগি বানিয়ে এনেছিল, তো আমি একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। ট্রেনে যেতে যেতে খিদেটা হয়তো একটু বেশিই পায়, তাই আমি একটু নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। এটা কিন্তু বিখ্যাত ফারাক্কা ব্যারেজ, আর এখানে যেতে যেতে আমাদের প্রায় সন্ধে লেগে গেছিল। আর এটা কিন্তু মা গঙ্গা। সন্ধেবেলা আবারও নিয়ে নিয়েছিলাম একটু ঝালমুড়ি। আর ঝালমুড়িতে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু নারকেল দেওয়া থাকে। এটা ছিল কাটোয়া জংশন, আর এরপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল নবদ্বীপ। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি নবদ্বীপ। চলো দেখা যাক এরপরে। নবদ্বীপে ঢুকতেই দেখি বৃষ্টি হচ্ছে, যদিও বৃষ্টিটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছিল। এটা ছিল হোটেল লোকনাথ টাওয়ার, যেখানে আমরা থেকেছিলাম। তোমরা যদি কন্ট্যাক্ট নাম্বার নিতে চাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমাদের লাস্ট ফ্লোরের উঠতেই দেখি নটরাজের এরকম সুন্দর একটা আর্ট। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হোটেলে। এই মুহূর্তে একটু ফ্রেশ হয়ে চা খাচ্ছি। এই যে, এরপর আমরা নাইটে ডিনার করেছিলাম হোটেলেরই একটা রেস্টুরেন্টে, যেটা ছিল খানা খাজানা। খাবারগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল, খুব টেস্টি ছিল, বাড়ির মতোই কিন্তু খাবারগুলো ছিল। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, একটা পনিরের তরকারি, ডাল আর আলু ভাজা, আর নিয়েছিলাম নান আর চিলি পনির। এটা ছিল নেক্সট ডে মর্নিং, যেদিন আমরা নবদ্বীপটা পুরো ঘুরে দেখেছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ দূরে কিন্তু অনেক কটা হনুমান বসে আছে। এরপর ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম দুধ চা, আর তারপরে একটু হালকা খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম পুরি আর তরকারি। আমি এই মুহূর্তে রেডি হয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখি নবদ্বীপে কোন জায়গায় ঘোরা যায়। নবদ্বীপ ঘুরবো, কালকে মায়াপুর ঘুরবো। এটা ছিল নবদ্বীপের বিখ্যাত সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে কিন্তু অনেক রকমের দোকান বসেছিল, আমরাও কিন্তু কেনাকাটা করেছিলাম কিছু। তোমরাও চাইলে কিন্তু কেনাকাটা করতে পারো। এখানে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু পুলিশের কোনো পাহারা নেই, আর এখানে শুধু মেন মন্দিরটাই দর্শন করা যাবে, অনেক ঘরে কিন্তু প্রবেশ নিষেধ। আর এটা ছিল মন্দির। এখানকার বেশিরভাগ জায়গাতেই কিন্তু ফটো বা ভিডিও করা নিষেধ, তবুও আমি করেছিলাম। আর এটা ছিল সোনার গৌরাঙ্গদেব, তোমরা দর্শন করে নাও। নবদ্বীপে কিন্তু আশ্রম, মঠ এগুলোই খুব বেশি। আর এই জায়গাটা দেখতে কিন্তু আমার ভালোই লাগছিল, তাই এখানে আমরা দর্শন করতে চলে গেছিলাম। আর এখানে বিভিন্ন মহারাজ্যের কবরস্থানকে ভিত্তি করে এই মন্দিরটা কিন্তু গড়ে উঠেছিল, যেমন ছিল পুষ্প সমাধি মন্দির, আরও অনেক কিছুই ছিল। তোমাদেরকে একটু চারিদিকটা দেখানোর চেষ্টা করলাম। আর এখানে যদি তোমরা কেউ টায়ার্ড ফিল করো, তোমরা কিন্তু এখানে চাইলে বসে একটু বিশ্রামও করে নিতে পারো। এটা ছিল বাবা ভোলেনাথের মন্দির, আর এই জায়গাটা কিন্তু ভীষণই শান্তিপূর্ণ জায়গা। এরপর চলে গিয়েছিলাম একটা মিশনে। এখানে কিন্তু একটা অনুষ্ঠান চলছিল। মোট কথা তোমাদেরকে একটা টোটো, মানে লোকাল টোটো কিন্তু ভাড়া করে নিতে হবে, গাড়ি নিয়ে গেলেও হয়তো প্রবলেম হবে। তো তোমরা তার সাথেই ঘুরবে, কারণ ঘোরার মতো জায়গা অনেক। শুধুমাত্র মেন যে জায়গাগুলো, সেই
জায়গাগুলোই কিন্তু তোমাদেরকে ঘোরাবে। আর এটা ছিল মন্দির, আর এত অপরূপ লাগছিল দেখতে। এরপর আমরা যাচ্ছিলাম গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। আর এখানকার মেন থিম হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলোকে কিন্তু এরকম লাইটিং দিয়ে দেখানো, মানে দর্শকদের আকৃষ্ট করার জন্যই কিন্তু এই ব্যবস্থা। সামনে থেকে দেখতে কিন্তু খুব ভালোই লাগবে, ভিডিওতে তো অত বোঝা যায় না। তোমরা যদি যাও এই জায়গাটা কিন্তু অবশ্যই দর্শন করে আসবে। কোনো ভালো জিনিস দেখতে কিন্তু একটু টাইম লাগে, আর ওখানকার কিন্তু অনেক টোটো খুব তাড়া দেয়, তো তোমরা সেরকম কিন্তু দেখে শুনে টোটোই ভাড়া করবে। আমাদের যেহেতু চেনা টোটো ছিল ওই জন্য অতটা কিছু বলেনি। যাই হোক, এই জায়গাটা গেলে কিন্তু আর আসতে ইচ্ছেই করবে না, অনেকটাই টাইম লেগে যাবে এটা দেখতে। আর আমি তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর তোমরা দেখো আমার দিদুন কিন্তু এতটাই আপ্লুত হয়ে গেছে যে গান করছে আর নাচছে নিজে নিজেই। এরপর চলো তোমাদেরকে দেখায় 60 ফুটের নিমাইকে। আমি অনেক জায়গাতেই দেখতাম সবাই ছবি তুলছে, কিন্তু বুঝতে পারতাম না জায়গাটা কোথায়। শেষমেশ কিন্তু আমিও এখানে এলাম, আর এখানে কিন্তু অনেক মাছ ছিল। অনেকে কিন্তু এখানে পয়সাও ছুঁড়ে ফেলেছিল তাদের উইশ পূরণ করার জন্য হয়তো। আর এখানে পয়সা ছুঁড়বে কিনা সেটা কিন্তু তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরাও এখানে ছুঁড়েছিলাম, আর এগুলো সত্যি কি মিথ্যে আমরা কিন্তু জানি না। আর এগুলো কিন্তু কোনো নদীর জল ছিল না। আর এই গুহাটা অনেকটা মনে হবে অঘাসুর নামক যে অসুরকে কৃষ্ণ দমন করেছিল, যিনি অজগর রূপে ছিলেন, সেরকম। আর এটা ছিল 60 ফুটের নিমায়ের সামনে থেকে দর্শন। আর এখানকার অনেক রাধাকৃষ্ণের লীলা ছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল সামনে থেকে। এখানে হনুমানজি আরও অনেক কিছু থিমের কিন্তু মূর্তি ছিল, আমারও সবটা কিন্তু ঠিক জানা নেই। আর এখানে ছিল একটা রথ। জায়গাটার নাম ছিল নরহরি ধাম। আর এর আগে যেরকম গুপ্ত বৃন্দাবন দর্শন করলাম আমরা, এই জায়গাটা কিন্তু অনেকটা সেরকমই, এরকম করে সাজানো। তোমরাও কিন্তু দেখে নাও, এখানে কিন্তু অনেক রকমের থিম ছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে শ্রীকৃষ্ণ লীলার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। আর এটা ছিল নরহরি ঠাকুর, আর এখানে ছিল লাড্ডু গোপাল, খুবই কিন্তু কিউট কিউট দেখতে ছিল। আর এখানে কিন্তু তাকে দোলনায় আবার দোলানোও যাচ্ছিল। এটা ছিল অষ্টসখী সমেত রাধাকৃষ্ণের বিগ্রহ। আর আমরা ওখানে কিন্তু গোপুকে দোলনায় দোল দিয়ে দিয়েছিলাম। এখানে ভাই, আমি, মা আর দিদুনও কিন্তু গোপুকে দোলনায় দোল দিয়ে দিয়েছিল। তোমরা আরও কয়েকটি লীলা কিন্তু দর্শন করে নাও। আর আমাদের সমস্তটা দর্শন হয়ে যাওয়া মাত্রই কিন্তু হঠাৎ করে লাইনটা চলে গিয়েছিল। যাই হোক, ভালো মতো দর্শন করা হয়ে গিয়েছিল। এরপর আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে কিন্তু এই সমস্ত ভিউ ছিল, এখানে গাছের পেছনে কিন্তু ছিল, তাই ভালো করে তোমাদেরকে সব কিছু দেখাতে পারিনি। এখানে কালীয় নাগের ওপর শ্রীকৃষ্ণের নৃত্য, তারপর বাসুদেব যখন শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন সে দৃশ্য দেখানো হয়েছিল। আর এই জায়গাটা দেখতে অপরূপ লাগছিল। এই নরহরি ধামের পাশেই ছিল একটা দোকান, যেখানে ছিল বিভিন্ন ঠাকুরের মূর্তি, গোপাল ঠাকুর, আরও অনেক কিছুই ছিল। আমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করে নিয়েছিলাম, ওখান থেকে কিন্তু বেরিয়ে এখানে ঢুকেছিলাম। আর অনেক কেনাকাটা করেছিলাম বলে দোকানের কাকুটা কিন্তু এই ছোট্ট একটা গোপাল আমাদেরকে গিফট দিয়েছিল। এটা ছিল গৌরাঙ্গ দেবের জন্মস্থান আশ্রম, মানে এখানে ছিল একটা বহু প্রাচীন নিম গাছ। আর মায়াপুরেও ঠিক কিন্তু একই জিনিস আছে, তোমাদেরকে সেটা নেক্সট ব্লগে দেখাবো। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা কিন্তু বলা খুব মুশকিল। আর এখানে যেহেতু বেলা হয়ে গেছিলো, এখানে মন্দিরটা বন্ধ ছিল। এখানে গাছে কিন্তু প্রচুর হনুমান ছিল, আর এটা ছিল সেই নিম গাছ, ওখানে সবাই বলছিল। আর এখানেই নাকি নিমাই জন্মগ্রহণ করেছিল। ওই দেখো, দেখতে পাচ্ছ, আমি তো ভয়ে ভয়ে ছিলাম কখন বুঝে আমার ফোনটা ছোঁ মেরে নিয়ে চলে যায়। যাই হোক, সব মিলিয়ে জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এটা ছিল আর একটা আশ্রম, এখানে কিন্তু থাকার জায়গা, মানে অনেকে যারা তীর্থযাত্রীরা এসে কিন্তু এখানে থাকেন। এটা ছিল মহাপ্রভু গৌরাঙ্গের বাড়ি। এই জায়গাটা কিন্তু খুব শান্তিপূর্ণ ছিল।
তোমাদেরকে যতটা পারলাম চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর এটা ছিল মহাপ্রভু গৌরাঙ্গ। তখনও কিন্তু তাকে বস্ত্র পরানো হয়নি, আসলে ওখানে একটা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিল, তো তারাই বস্ত্র দিয়েছিল। আর আমাকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আমি ভীষণ টায়ার্ড, আসলে আমার জ্বর চলে এসেছিল। এটা ছিল পোড়ামাতলা মন্দির, এখানে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম। তোমরা অবশ্যই পুজো দেবে। আর এটা ছিল বিদ্যে বুদ্ধির মন্দির, ওখানকার পুরোহিত মশাই বলছিলেন। আর এটা ছিল বহু প্রাচীন বটগাছ, আর এই বটগাছে 3 পাক খেয়ে কিন্তু বটগাছে মাথা ঠেকাতে হয়, অনেকে কিন্তু সুতো বেঁধে দেয়। এটা ছিল মা ভবতারিণীর মন্দির, সেটা ছিল কিন্তু ওখানে। এই বটগাছটা কিন্তু পুরো এলাকা জুড়ে আছে। আর এখানে প্রচুর দোকান আছে যেখানে পুজোর সামগ্রী আরও অনেক কিছু পাওয়া যায়। এখানে একটা শিব মন্দিরও ছিল যেখানে আমরা যেতে পারিনি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এটা ছিল মা ভবতারিণী। এরপরে আমরা পুজো দিয়ে চলে গিয়েছিলাম একটা নিরামিষ হোটেলে, যেটা ছিল আমাদের থাকা হোটেলের থেকে অনেকটাই কাছে। হোটেলটা ছিল একটা আশ্রমের অপোজিটে। আর এখানে আমরা কি কি খেয়েছি আমি কিন্তু সেটা মিনি ব্লগে দেখিয়ে দেবো। এরপর বিকেলবেলা আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ একবারে তো অত দেখা সম্ভব নয়। এটাও ছিল একটা মন্দির, আর এই যে রাধাকৃষ্ণের মন্দির, আরও কিন্তু অনেক ঠাকুরই ছিল। এরপর গিয়েছিলাম শ্রী চৈতন্য সরস্বত মঠ, এটা কিন্তু একটা জল মন্দির। আর তোমরা ভাবছো এখানে আমরা তো সবজির খোসা আর পাউরুটি কেন নিয়েছি, চলো দেখাচ্ছি কেন নিয়েছি। আর এই যে ছিল জল মন্দির, আর এখানে কিন্তু জল হয়ে গিয়েছিল। এখানে কিন্তু অনেক মাছও ছিল, আমরা কিন্তু খেতে দিচ্ছিলাম। আর পাউরুটিটা কিন্তু এই মাছগুলোর জন্যই নেওয়া। বেশ কিন্তু ইন্টারেস্টিং জায়গা ছিল, এটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর সন্ধ্যের বেলা তো আরোই ভালো লাগছিল দেখতে। আর ওই মন্দিরটাতে কিন্তু ওই নৌকো করে যেতে হয়। দেখো মাছ কিন্তু খাবারগুলো খাচ্ছে। এই দেখো এক ঝাঁক মাছ, সবাই কিন্তু ছুঁড়ে ছুঁড়ে পাউরুটি খেতে দিচ্ছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল। চলো এই জল মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সব কিছুই কিন্তু রাধাকৃষ্ণ, মহাপ্রভু, তারপরে শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করা। আর এই দেখো হরিণ, এত বড় বড় শিংওয়ালা হরিণ। আর এদের জন্যই কিন্তু আমরা নিয়েছিলাম ওই সবজির খোসাগুলো। আর এখানে আমরা খেতে দিয়ে দিচ্ছিলাম, আর আমি হাতেই পাচ্ছিলাম না, উপর থেকে ছুঁড়ে ফেলছি, এই করছি ওই করছি, কোনোভাবেই দিতে পারছিলাম না। আর খুব কষ্ট হচ্ছিল যে যা এত কষ্ট করে আসলাম কিন্তু দিতে পারছি না। তারপরে ওই সাইডটাতে চলে গিয়েছিলাম, দেখলাম ওখানে কিন্তু অনেকগুলো হরিণ আছে, আর ওখানে কিন্তু খেতে দেওয়া বেশ সুবিধা। এই দেখো আমরা কিন্তু খেতে দিয়ে দিচ্ছিলাম। ওখানে কিন্তু বিস্কুটের প্যাকেটও কিনতে পাওয়া যাচ্ছিলো, আর আমরা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি হরিণকে আদর করে দিচ্ছিলাম, কিন্তু একটু ভয় ভয়ও পাচ্ছিলাম। এখানে কিন্তু শুধু হরিণ ছিল না, এখানে কিন্তু খরগোশও ছিল। আর ওগুলো হয়তো হাঁস, হ্যাঁ, বা অন্য রকমের একটা পাখি হবে। এই দেখো হাঁস। তো যাই হোক তাদেরও কিন্তু বিস্কুট দিয়েছিলাম, কিন্তু এই নেটের ভিতর দিয়ে বিস্কুট দেওয়াটা কিন্তু খুব কষ্টকরই হয়ে যাচ্ছিল। আর এরা যদি একবার কামড় দেয় তাহলে কিন্তু বুঝতেই পারছো কি হবে, তাই একটু সাবধানে খেতে দেবে, সে যাকেই খেতে দাও না কেন। এরপরে আমরা চলে গিয়েছিলাম আরও একটি মঠে। এখানেও কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি ছিল, অনেক ঠাকুরই ছিল। বললামই তো আগে এখানকার মেনলি কিন্তু রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, মহাপ্রভু এনারাই থাকেন। এই মঠের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা গিয়েছিলাম একটা ভারত সেবাশ্রম সংঘে। তোমরাই দেখো জায়গাটা কতটা বড় আর ভীষণ শান্তি ও ভক্তিপূর্ণ। আর এখানে আমার মনে হয় অনেক প্রোগ্রামও হয়, তো এখানেও কিন্তু ছবি তোলা নিষেধ ছিল। আর এখানকার প্রসাদটাও বলে এতটাই অমৃত, তার জন্য কিন্তু টাইম মতো টিকিট করতে হয়। সেম কিন্তু মায়াপুরেও একই করতে হয়, আমি নেক্সট ব্লগে তোমাদেরকে বলে দেবো সেটা। আর এখানে কিন্তু প্রচুর তীর্থযাত্রীরা থাকে, আমাদের বালুঘাট থেকে কিন্তু অনেকে গিয়ে এখানে থেকেছিল। এই জায়গাটা সত্যি সুন্দর। এবার চলে গিয়েছিলাম মিউজিয়ামে। এখানেও কিন্তু সেম আগের মতো একটা মিউজিয়াম, অনেক কিছু এখানে ছিল, তবে কোনো কিছুর গেট খোলা ছিল না, সবই বাইরে থেকে ভিডিও করতে হয়েছে, ফটো তুলতে হয়েছে। তো তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এটাও ছিল একটা মঠ। আমি বললাম না নবদ্বীপ ঘুরে কিন্তু শেষ করতে পারবে না, এত জায়গা, তাও তো আমাদের অনেক কটা জায়গা ছাড়াই পড়ে গেছিলো। আর তাই শুধু মেন কয়েকটা জায়গা কিন্তু আমাদেরকে টোটো ঘুরিয়ে দেখেছিল।
আর এরপরে আমরা গিয়েছিলাম এই জায়গাটার নাম কিন্তু আমার ঠিক মনে নেই, কিন্তু এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে, মানে রাধা আর কৃষ্ণ যেখানে স্নান করতেন। আর ওইদিকে ছিল একটা শিব মন্দির আর বজরংবলীর মন্দির। আর এখানকার কথিত হচ্ছে এখানে বিভিন্ন জায়গার জল, মানে পবিত্র জল, যেমন গঙ্গা যমুনা, সেখানকার জল এনে নাকি এখানে ফেলা হয়েছিল। আর এই যে যজ্ঞ দাদা আমাদের, এখানেও রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির ছিল। আর এখানে ছিল রামশিলা। রামশিলার কিন্তু একটাই বৈশিষ্ট্য যা দেখে তাকে চেনা যায়, সেটা হচ্ছে এটা কিন্তু জলের ওপরে ভেসে থাকে। আর এটা হচ্ছে চারপাশটা ঘুরিয়ে দেখালাম। ওখানে কিন্তু একটা কাকু বাঁশি বাজাচ্ছিল, খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল। এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির। আর ইনি কিন্তু শ্রী শ্রী চৈতন্য দেবের পত্নী। আর এই পাখিটাকে যে দেখছো তোমরা, ইনি কিন্তু গরুর পাখি। রামায়ণে কিন্তু এনার কথা খুব প্রচলিত। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আমি নেক্সট ব্লগে মায়াপুর ট্রিপ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।